এটা স্বতঃসিদ্ধ যে পৃথিবীর প্রতিটা মানুষ তার দেশকে পছন্দ করে, তার দেশকে ভালোবাসে এবং আবার পৃথিবীর প্রতিটা মানুষই কিন্তু তাদের দেশ থেকে কিছু জিনিস চান। মানে ব্যাপারটা আবার এরকম না যে জন এফ কেনেডি কিন্তু অনেক আগে বলেছিলেন যে, "আস্ক নট হোয়াট ইউর কান্ট্রি ক্যান গিভ ইউ, রাদার আমাদের দেশ আমাকে কি দিচ্ছে তার থেকে আমি আমার দেশকে কি দিচ্ছি সেটাই একটা ইম্পোর্টেন্ট ইস্যু।" অফকোর্স ইট ইজ অ্যান ইম্পোর্টেন্ট ইস্যু। তবে আমরা অ্যাজ এ জনগণ আমরাও কিন্তু এক্সপেক্ট করি যে আমাদের রাষ্ট্রযন্ত্র কিভাবে আমাদের দেখভাল করছে। বিকজ দিন শেষে এই রাষ্ট্রযন্ত্র, এই রাষ্ট্র এটা আমাদের জন্য এবং আমাদেরকে দেখভাল করার জন্য। তবে এটা ঠিক যে আমি ২০২১ সালে এই ব্যাপারটা, এই কনসেপ্টটা নিয়ে আসলে প্রায় ৩ বছর আগে থেকে আমি একটা বই লেখার প্ল্যান করছিলাম এবং সেই বইটাই আসলে আপনারা দেখেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক রাষ্ট্র, মানে কিভাবে একটা রাষ্ট্র মানবিক হতে পারে আস্তে আস্তে। আমরা দেখেছি, আমরা কিন্তু এর আগেও দেখেছি যে ইউরোপিয়ান হিস্ট্রি যখন আমরা পড়েছি তখন দেখেছি ইউরোপিয়ান হিস্ট্রি আসলে কীরকম একটা ডিফিকাল্ট টাইম দিয়ে তারা পার হয়ে আসছে। এখন সে সেই ইউরোপিয়ান তারা কিভাবে তাদের জনগণকে দেখভাল করছে, তাদের সোশ্যাল স্টেট বা যেই ব্যাপারটা তাদের যে সার্ভিস, সোশ্যাল সার্ভিসগুলো আমরা দেখছি, তো সেটা কিন্তু একদিনে আসেনি। অফকোর্স সেই রাষ্ট্রটা তৈরি হয়েছে। তো আমি আসলে সেই পার্সপেক্টিভে যেহেতু আমি প্রচুর দেশ ঘুরেছি এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপারটা আমি যদি বাদই দেই, একটা রাষ্ট্র কিভাবে মানবিক হতে পারে এবং সেই মানবিক হওয়ার জন্য আমি কিছু উৎকর্ষের সন্ধানের সিরিজ আসলে আমি তৈরি করেছিলাম। যে সিরিজটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক বাংলাদেশ সিরিজ, যে বাংলাদেশের জন্য মানবিক রাষ্ট্র হতে একটা রাষ্ট্র কিভাবে মানবিক হতে পারে এবং তার সেকেন্ড যে ওপিনিয়ন ছিল যে অফকোর্স আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট লাগবে। তার পাশাপাশি আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা নিয়েও কিন্তু আমি আলাপ করেছিলাম যে শিক্ষা ব্যবস্থা কিভাবে আমাদের একটা দেশকে নেক্সট লেভেলে নিতে পারে। তো সেইজন্য আমরা আসলে যেটা বলছিলাম যে আমাদের আইডিয়াতে যে একটা রাষ্ট্র কিভাবে মানবিক রাষ্ট্র হতে পারে এবং মানবিক রাষ্ট্র থেকে বাংলাদেশ কতটা দূরে এবং সেখানে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বা সামাজিক যে সেফটি নেট এগুলো নিয়ে কিন্তু আমি কিছুটা আলাপ করব। তবে এটা ঠিক যে সবকিছুর শুরুতে আমাদের যে এক্সপেকটেশন রাষ্ট্রের কাছ থেকে এবং রাষ্ট্র আমাদেরকে কি দিতে পারে সেটা নিয়ে কিছু পয়েন্ট আলাপ করি আমার সেই বইটা থেকে। তো আমার যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল যে একটা রাষ্ট্রকে একজন জনগণ, আমি যদি জনগণ হই, একটা রাষ্ট্রকে একজন জনগণকে এনাবল করতে পারতে হবে তার স্বপ্নের কাছে যেতে। ধরা যাক আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে বলি যে আমার স্বপ্ন কি? আমি এডুকেশন নিয়ে কাজ করতে চাই। এডুকেশনটাকে আমি অ্যাফোর্ডেবল করতে চাই। এডুকেশন ইন্ডাস্ট্রিতে এআই ব্যবহার করে এটাকে রেপ্লিকেট করা, যে আমাদের যে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন আছে সেই ওয়ার্ল্ড ক্লাস এডুকেশনটাকে আমি ধরা যাক অ্যাফোর্ডেবল করতে চাই, মানুষের দোরগোড়ায় নিতে চাই। তার মানে হচ্ছে এটা একটা আমার স্বপ্ন। আবার অনেকের স্বপ্ন আছে, ধরা যাক কেউ একজন ক্যান্সার হসপিটাল করতে চান। আবার কেউ একজন সায়েন্টিস্ট হতে চান, কেউ একজন ধরা যাক ডক্টর হতে চান। তার হচ্ছে কি তাদের একটা রাষ্ট্রের কাছে একটা এক্সপেকটেশন থাকবে যে তাদের পড়াশোনা, তাদের সেই পড়াশোনাটা ঠিকমতো যাতে দেখভাল করা হয়। অথবা আমি যদি এভাবে বলি যে যিনি ক্যান্সার হসপিটাল বানাতে যাচ্ছেন তার ইনভেস্টমেন্টটা যাতে বা সেফলি ইনভেস্ট করতে পারেন। তার জায়গা জমি কেনার ব্যাপারে রাষ্ট্র থেকে যত ধরনের অনুমতি বা এনওসি সেটা উনি যদি টাইম মতো পান, সেখানে কোনো ধরনের হ্যাসেল না হয়। বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল হোক, বিভিন্ন যে আমাদের এনওসি বা অনুমতিপত্র, সেই অনুমতিপত্রগুলো ওনারা সময় মতো পাবেন। বিভিন্ন ধরনের ইলেকট্রিক কানেকশন, গ্যাস কানেকশন বা এগুলো ওনারা যাতে সময় মতো পান। তো ব্যাপারটা মানে কি, রাষ্ট্রকে এনাবল করতে হচ্ছে একটা মানুষের স্বপ্ন, যিনি ক্যান্সার হসপিটাল বানাবেন, সেই ক্যান্সার হসপিটাল বানানোর জন্য রাষ্ট্র তাকে সব লেভেলে নৈতিকভাবে সাহায্য করবেন। কোনো অনৈতিক না, নৈতিকভাবে যে এটা করতে হবে, ওটা করতে হবে, ওটা করতে হবে। কিন্তু সেটার জন্য প্রপার গাইডেন্স সহই কিন্তু রাষ্ট্র তাকে হেল্প করবে। তো আমার আসলে পার্সপেক্টিভটা সেটাই ছিল যে আমরা যখনই একজন মানুষকে এনাবল করতে বলছি, তার মানে হচ্ছে কি একটা রাষ্ট্রকে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যে প্ল্যাটফর্ম
একটা জনগণকে তার জীবনের সব চাওয়ার কাছাকাছি, আমি বলিনি সব চাওয়া পাওয়া ওনারা পাবেন, বাট তার সব চাওয়ার একটা কাছাকাছি জায়গায় পারা যেতে পারে। যেমন আমি যদি বলি যে আমি একটা ক্যান্সার হসপিটাল করতে চাই, আমি এডুকেশন সিস্টেম করতে চাই, আমি এরকম আরও অন্যান্য অনেক কিছু করতে চাই। আমাদের এই এক লাইফে এটা কি করা সম্ভব? অবশ্যই সম্ভব, যদি সেই সময়গুলোকে কমিয়ে আনা যায়। আমার ক্যান্সার হসপিটাল করার জন্য যেই ধরনের অনুমতিপত্র, যেগুলো আমি যদি সবকিছু যদি টাইম মতো, সময় মতো যদি পাই, তাহলে আমার লাইফে হয়তো আমি ক্যান্সার হসপিটাল, আমি আরও অন্যান্য অনেক কিছুই আমার লাইফে করতে পারবো। তার মানে হচ্ছে গিয়ে এটা বেসলাইন একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে একটা প্ল্যাটফর্ম যেখানে আমার স্বপ্নটাকে পূরণ করার জন্য রাষ্ট্র প্রতিটা পদে পদে কাজ করবে। সেই জায়গাটাতে আমি যদি এভাবে বলি যে রাষ্ট্রের কাজ হচ্ছে গিয়ে একটা প্রশাসনিক যে প্রসেস আছে, সেই প্রসেসটাকে কিভাবে সিম্পলিফাই করা যায়, কিভাবে জনগণের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে একটা লেভেলে নিয়ে আসা যায়, এবং সেই জায়গাটাতে সরকারি সার্ভিস ডেলিভারি যদি আমরা দিতে চাই, সেই সার্ভিস ডেলিভারিটা আমরা আসলে কীভাবে দিব। এবং সেইখানেই আমার পার্সপেক্টিভটা হচ্ছে, যেখানে আসলে আমি অনেকগুলো ডকুমেন্ট পড়ে, অনেক দেশ ঘুরে এবং অনেক জায়গায় আমি অনেক ডকুমেন্ট পড়ে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে all we need is technical justice. আমি ব্যাপারটাকে একটু খুলে বলি যে মানুষই কিন্তু মানুষের জন্য বৈষম্য তৈরি করে, প্রযুক্তি করে না। ব্যাপারটা যদি আমি এভাবে বুঝিয়ে বলি, ধরা যাক আপনি একটা অফিসে গেলেন, সেটা সরকারি হোক বেসরকারি হোক, আপনি তার কাছে গেলেন, তার সামনে বসলেন, তার কাছে সার্ভিসটা নেওয়ার চেষ্টা করলেন। হয়তোবা উনি সেই অফিসের যদি কোনো সার্ভিস লেভেল এগ্রিমেন্ট যদি না থাকে কাস্টমারের সাথে, তাহলে উনি বলতে পারেন যে আজকে না, পরের সপ্তাহে আসেন, বা উনি ব্যস্ত, উনি বললেন যে বিকালে আসেন, বা উনি বললেন যে পরের দিন আসেন। তার মানে হচ্ছে গিয়ে একটা মানুষই কিন্তু একটা মানুষকে বৈষম্য করতে পারে বিকজ অফ দেয়ার লিমিটেশন। বাট আমি যদি অ্যাপের মাধ্যমে যদি একটা সার্ভিস নিতে চাই, কোনো একটা, ধরা যাক দারাজ থেকে আমি একটা সার্ভিস নিচ্ছি, নো হিউম্যান টাচ। আমি যদি ধরা যাক একটা ট্রেড লাইসেন্স চাচ্ছি, আমার যেই ধরনের ডকুমেন্ট আমাকে জমা দেওয়ার কথা, আমি ডকুমেন্টগুলো যদি না জমা দিলেও, যেহেতু ডকুমেন্ট সবই আছে রাষ্ট্রের কাছে, আমি অ্যাজ এ হিউম্যান বিং, আমার যে ইউনিক আইডি আছে, এনআইডি, আমার এনআইডি দিয়ে শুধু আমি অ্যাপ্লাই করব। বাকি ডকুমেন্টেশন কিন্তু সরকারের কাছেই আছে। তার জন্য যত ধরনের ডকুমেন্টেশন সব সরকার কিন্তু নিজেরাই নিজেদের এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে নিয়ে নিতে পারে। তার হচ্ছে কি, এটা কাইন্ড অফ লাইক একটা রাষ্ট্রকে জনমুখী করার ব্যাপারে, যে আমরা রাষ্ট্রের কাছে যাব নাকি রাষ্ট্র আমার কাছে আসবে। এই যে টেবিলটা ঘুরিয়ে দেওয়া, যে কিভাবে রাষ্ট্র জনগণের কাছে আসতে পারে, সেই জায়গাটাতে আমরা বলছি টেকনোলজিক্যাল জাস্টিস, যে প্রযুক্তিগত ন্যায় বিচার। কখনোই আমরা দেখিনি যে প্রযুক্তি একটা মানুষকে বৈষম্য করতে পারছে, বা প্রযুক্তি তার সিস্টেম অনুযায়ী উনি ওনার কাজগুলো করছে। তো এখানে একটা ব্যাপার আছে যে ইগ্যালিটেরিয়ান একটা ধারণা। ইগ্যালিটেরিয়ান ধারণা হচ্ছে যে যেহেতু পৃথিবীর সবাই সমান, তার মানে হচ্ছে তাদের জন্য সবার সুবিধা সমান। এখন এই ব্যাপারটা যদি এভাবে হয় যে আমি যখন আমার ধরা যাক আমার আশেপাশে যে বাতাস আছে, আমার যে স্পেকট্রাম আছে, তা আমাদের বাতাস থাকলেও জাপান কিভাবে আমাদের থেকে ১৫ বছর আগে ধরা যাক 5G বা 3G পেল, আর আমরা কেন অনেক পরে 5G পেলাম বা 3G পেলাম। তার মানে হচ্ছে গিয়ে জাপানের যেই স্পেকট্রাম আছে, আমাদের দেশেও কিন্তু সেই স্পেকট্রাম আছে। এটা কিন্তু কোনো কম বেশি নেই। তার মানে হচ্ছে গিয়ে আমাদের প্রযুক্তিগতভাবে আমরা সেটা নিতে পারিনি। আর সেই জন্যই কিন্তু এই ব্যাপারটা আমি দেখেছি যে এই ডকুমেন্টটা আমি আসলে পেয়েছিলাম G20 যে পলিসি এজেন্ডা থেকে। সেই G20 দেশগুলোর পলিসি এজেন্ডাতে কিন্তু এই কথাটা বলা হয়েছে যে এই যে প্রযুক্তিগত ন্যায় বিচার, এই ব্যাপারটা এসেছে ডেটা শেয়ারিং এবং প্রযুক্তির জিনিসগুলোকে নিজেদের মধ্যে শেয়ার করার ব্যাপারে। যাতে আমরা আমাদের যে ডেটা বা আমাদের যে বৈজ্ঞানিক উন্নয়ন, বা এর পাশাপাশি যে সামাজিক যে চ্যালেঞ্জ করার জন্য যে প্রযুক্তিগত যে জিনিসগুলো এসছে, সেটা সমভাবে বিতরণ করা আছে। কিন্তু আমরা সেটাকে নিতে পারছি না। আমাদের সেই উদ্ভাবনা ইদানিং
আমরা ইন্টারনেটের মাধ্যমে পাচ্ছি। আমরা এটাকে এখন আমাদের নলেজ যেভাবে দেখছি আমাদের গ্লোবাল এখন আমরা কাইন্ড অফ লাইক গ্লোবাল সিটিজেন হিসেবে কিন্তু আমরা সেই প্রযুক্তিগুলো অ্যাক্সেস পাচ্ছি এবং সেই অ্যাক্সেস পাওয়ার ফলেই কিন্তু আমরা আসলে এ ধরনের প্রযুক্তিগত ন্যায় বিচার আমাদের এখানে করা সম্ভব। আর সেটাই আমি বলছি যে আমি আমার লাইফে আমি যা দেখেছি আমাদের দেশের বাহিরে যত ধরনের আমি বেনিফিট দেখেছি সেখানে কিন্তু একটা বড় পার্ট আমি দেখেছি যে প্রতিটা রাষ্ট্রই কিন্তু মানবিক হতে চায়। প্রতিটা রাষ্ট্রই কিন্তু আগে যেভাবে আমরা আ ইউরোপিয়ান আ আমরা ইতিহাস দেখেছি। আগে ইউরোপ কোথায় ছিল আর এখন কোথায় আছে। সো আমরা আসলে এই যে মানবিক রাষ্ট্র, সেই মানবিক রাষ্ট্র থেকে বাংলাদেশ কত দূরে? এই ব্যাপারটা আসলে যদি আমি এই বইটাতে আমি কয়েকটা জায়গায় কাভার করেছি যে আসলে একটা মানবিক রাষ্ট্র কোথায় যেতে পারে এবং সেই মানবিক রাষ্ট্রটার আমি একটা যে পার্সপেক্টিভটা দেখি যে মানুষ আসলে যেভাবে চিন্তা করে যে আমি এই সার্ভিসটা পাবো, এই সার্ভিসটা পাওয়ার পেছনে যেই প্রসেস ফ্লো, এই প্রসেস ফ্লোটা কিন্তু অন্য দেশে যেটা আছে আমাদের দেশে কিন্তু একই প্রসেস ফ্লোটা একটু ঘুরিয়ে আনা সম্ভব এবং সেই জন্যই আমরা এখানে দেখেছি যে আমরা যখনই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কথা বলছি তার মানে হচ্ছে গিয়ে আমার এডুকেশন, আমার হেলথ কেয়ার এগুলো কে টেক কেয়ার করবে এবং এই এডুকেশনের ব্যাপারটা না হয় টেক কেয়ার হচ্ছে কিন্তু হেলথ কেয়ার ব্যাপারটা কীভাবে হবে? মানবিক রাষ্ট্র হতে এই হেলথ কেয়ার ব্যাপারটা আসলে আমরা কিভাবে প্রসেস করব? তবে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে কি আমাদের সর্বজনীন ন্যূনতম আয় ব্যাপারটা যে আসলে একটা মানুষ কিভাবে সর্বজনীন ন্যূনতম আয় পেতে পারে। ধরা যাক আমি একজন মানুষ, আমি চাকরি করি অথবা নাই করি। আমার জন্য আমার বেঁচে থাকার জন্য ন্যূনতম ধরা যাক ৳১১,০০০ যদি লাগে, আমার খাওয়া-দাওয়া সহ, বাসস্থান সহ যদি আমার ন্যূনতম ৳১১,০০০ যদি লাগে, তাহলে আমার এই ন্যূনতম ভাতাটা আমার পাওয়া উচিত যদি আমি চাকরি করি অথবা না করি। তো আমি এইটাকে এভাবে চিন্তা করি যে এট লিস্ট যারা সুবিধা বঞ্চিত, যারা আসলে বাংলাদেশে এখনো সুবিধা বঞ্চিত অবস্থায় আছে বা যারা চাকরি হারাচ্ছেন, সামনে অটোমেশন বা এআই এর জন্য সামনে একটা বড় সমস্যা আসবে এই চাকরির ব্যাপারটা নিয়ে। তখন আমাদের দেশে সর্বজনীন ন্যূনতম আয় ছাড়া এটা কিন্তু অসম্ভব ব্যাপার। এইজন্য আমরা বারবার বলছি যে সর্বজনীন ন্যূনতম আয় ব্যাপারটা কিভাবে আমরা ওয়ার্কআউট করছি। এর পাশাপাশি সুবিধা বঞ্চিত যারা আছে তাদেরকে কিভাবে আমরা ইউনিক আইডেন্টিফিকেশন এর মাধ্যমে আমরা ওয়ার্কআউট করছি। তো সেই জায়গাটাতে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমরা কাজ করতে পারি। তবে এটা ঠিক যে বাংলাদেশে আইডেন্টিফিকেশন যদি প্রপারলি হয়, বাকি সবকিছুই করা সম্ভব। এবং আমি আবারও ফিরে আসবো সেই টেকনিক্যাল জাস্টিসের ব্যাপারে। যে টেকনিক্যাল জাস্টিসটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক আমাদের সব ডেটা কিন্তু আছে। আমাদের রাষ্ট্রের সব ডেটা আছে। কিন্তু এই ডেটাগুলোকে আমরা মেকিং সেন্স অফ ডেটা মানে এই ডেটাগুলোকে মেকিং সেন্স অফ ডেটা আমরা করতে পারছি না। যদি আমরা করতে পারতাম আমরা কিন্তু এগুলো অনেক আগেই করে ফেলতে পারতাম। আর সেজন্যই আমি বারবার একটা কথা বলি যে আমাদের দেশে সব প্রযুক্তি আছে, আমাদের দেশে সব ডেটা আছে, আমাদের দেশে সব প্ল্যাটফর্ম আছে। এগুলোকে ইন্টারকানেক্টেড করতে হবে ফর মেকিং সেন্স অফ ডেটা। আদারওয়াইজ আমরা যে জিনিসটা বলছি যে একটা রাষ্ট্রযন্ত্র থেকে আমরা আসলে কী আশা করছি সেটা তখন করা সম্ভব যখন আমাদের এই টেকনোলজিক্যাল জাস্টিস বা আমাদের এই ১৭ কোটি মানুষকে যদি গভর্নমেন্ট সার্ভিস ডেলিভারিতে যদি আনতে হয়, অফকোর্স প্রযুক্তি লাগবে। এই ১৭ কোটি মানুষকে গভর্নমেন্ট সার্ভিস ডেলিভারিতে আনতে হলে প্রযুক্তি ছাড়া একদমই সম্ভব না এবং সেটারই ব্লুপ্রিন্ট আমি আসলে এই বইটাতে লিখে রেখেছি। এই বইটা কিন্তু অনলাইনে পাওয়া যায়। অনলাইনে ফুল পড়া যায়। পিডিএফ পুরোপুরি অনলাইনে পড়া যায়। আর যারা মনে করেন যে হার্ড কপি কিনতে চান তারা অফকোর্স এটা রকমারিতে পড়তে পারেন। বিকজ এটাকে আমি অনেক আগেই ওপেন সোর্স ডকুমেন্টেশন হিসাবে অনলাইনে আমি ছেড়ে দিয়েছি। সো আমি আসলে যে জিনিসটাকে বিশ্বাস করি যে একটা রাষ্ট্রযন্ত্রের কাছে মানুষ কি চাইতে পারে সেটার পার্সপেক্টিভ কিন্তু নির্ভর করছে
যে আমরা আসলে দেশটাকে আমরা কিভাবে চিন্তা করছি যে দেশটা সামনে এগোবে এবং সামনে এগোনোর সময় আমাদের কি ল্যাকিংস আছে সেটা কি আমরা ঠিকমতো জানি এবং সেখানে আমরা কিভাবে কাজ করব বা প্রযুক্তি আমরা কিভাবে কাজে লাগাবো সেটা কি আমরা ঠিকমতো ওয়ার্কআউট করতে পারছি? যদি ওয়ার্কআউট আমরা করতে পারি তাহলে আসলে আমরা এই লেভেলে আমি বিশেষ করে একটা দেশকে মানবিক রাষ্ট্র করার জন্য যে ধরনের প্রযুক্তিগত সাপোর্ট লাগে সে ধরনের প্রযুক্তিগত সাপোর্টের লেআউট আসলে বাংলাদেশে আছে। আজকে এই পর্যন্তই। থাকছেন তো সামনে।